সংসার এমনই মা, মেনে নেই। তবুও তো দুটো ভাত খেতে পাস। ওখানে থেকে বের হয়ে গেলে এই ভাতও পাইবি না। পেটের আগুনের চাইতে যন্ত্রণার এই দুনিয়ায় কিচ্ছু নাই। মাই যে কয়, পেটে দিয়ে পিঠে দিলেও সয়। পারভিন কার কাছে বলবে তার যন্ত্রণার কথা? সবচেয়ে কষ্ট হয় যখন নিজেকে বোঝাতে থাকে সে যে এটা যতদিন বেঁচে আছে ততদিন সহ্য করতেই হবে। একটা সময় পারভিনের মনে হতে থাকে তার কষ্ট বা অনুভূতিগুলো আজীবনের জন্য নির্ধারিত হয়ে গেছে। পারভিনের ভেতরে এক ধরনের একাকিত্ব গড়ে উঠেছে দিন দিন, যা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। পিয়াসা এসেছে বাহির থেকে খেলে। পারভিন অসহায় দৃষ্টিতে মেয়ের দিকে তাকায়। 12 বছর ধরে তো এই যন্ত্রণার আগুনে পুড়ে দগ্ধ হচ্ছে। পিয়াসা মাকে বলল ক্ষুধা লেগেছে তার। পারভিন চোখ মুছে উঠে দাঁড়ায়। রুমের বাইরে বের হতে জমিরনের মুখোমুখি হয়। পারভিনের চুলের মুঠি ধরে জমিরন বলল, বুড়ি মা, কি বলছস তুই আমার মাইয়ারে? তোর এত বড় কলিজা হইছে? তোর সাহস এত বাড়ছে? পারভিন রুমের দরজা বাহির থেকে ছিটকিনি দিয়ে দেয়। পিয়াসা যাতে কখনো এসবের কিছু না বুঝতে পারে। এমনিতে মেয়ে কষ্টে থাকে, কখনোই তার বাবা তার সাথে কথা বলে না। সেখানে মায়ের এসব যন্ত্রণা ছোট মেয়েটাকে আরো যন্ত্রণা দিবে। জমিরনের হাত থেকে নিজের চুল ছাড়াতে ছাড়াতে পারভিন বলল, বড় দুলাভাই আমার লাগে অসভ্যতা করছে। আমি ওনাকে কোনো অসম্মান করিনি, বরং উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। কি করছে তোরে? মিথ্যা কথার জায়গা পাস না তুই? তুই কি কইছস? আমার মালিহা আর ওর কাদেরের নামে কি কইবি তুই সবাই রে? কি কইবি? তুই কি মনে করছস তোরে আমি এমনিই ছাইরা দিমো? তুই মনে রাখিস তোর হাল কি করি আমি। বাহিরে হুটোপুটি শুনে সাদেক বুঝতে পারল পারভিনকেও শাশুড়ি মারধর করছে সম্ভবত। প্রায় এরকম হুটোপুটি শোনা যায়, কিন্তু কখনোই সাদেক সেসবে পাত্তা দেয়নি। সে এখানে মালিহাকে পড়ায় নিজের রুমেই। রুমের বাহিরে এদের যাই হোক সেসবে তার ইন্টারফেয়ার কিচ্ছু নেই। কিন্তু আজকে মনে হচ্ছে বাহিরে বের হওয়া উচিত। কিছু না বললেও সে বের হতে দেখলে জমিরন চাচি নিজের নোংরা রূপ লুকিয়ে ফেলবে। যা ভেবেছে তাই। দরজার খুট করে শব্দ হতে জমিরন পারভিনকে ছেড়ে দেয়। পারভিন এলোমেলোভাবে ফ্লোরে বসে আছে। সেদিকে এক নজর তাকিয়ে সাদেকের ভীষণ মায়া হয়। আহারে বেচারা, এত অসহায় কেন? এর তো স্বামীর সংসারে রানী হওয়ার কথা ছিল, অথচ ভাগ্য তাকে রানী করেছে ঠিকই, তবে দুঃখী রানী। সাদেক বের হয়ে বলল, মালিয়া, পড়তে আসো। জমিরন বিগলিত হেসে বলল, স্যার, নাস্তায় কি খাইবেন? সাদেক বলল, আমি কিছু খাবো না চাচি, খিদে নেই। সাদেক ভেতরে চলে যেতে জমিরন বলল, একটা কাক পক্ষী কোনো যদি বুঝতে পারে তাইলে মনে রাখিস তোর আর পিয়াসার অবস্থা আমি কি করি। পারভিন কিছু বলার সাহস পায় না আর। মধ্যরাতে বাহিরে ঝিঝি পোকার একটানা সুর কান ঝালাপালা করে দিচ্ছিল। আকাশে পূর্ণ চাঁদ উঠেছে আজ। চাঁদের আলো পুকুরের পানিতে পড়ে কেমন মায়াবী স্বপ্নের মতো আবহ সৃষ্টি করেছে। শান্ত পুকুরের পানিতে চাঁদের প্রতিচ্ছবি। হালকা বাতাস এসে পারভিনকে ছুঁয়ে যাচ্ছে। এত সুন্দর মায়াবী রাতে মনটা আনচান করে নিজের প্রিয় মানুষটার সান্নিধ্য পাওয়ার জন্যে। অথচ এসব কিছুই এখন পারভিনকে স্পর্শ করতে পারছে না। একটু আগে শাহেদ কল করেছিল। শাহেদের কল পেয়ে পারভিনের অভিমান যেন পাহাড় সমান হয়ে যায়। পিয়াসা ঘুমাচ্ছে। পারভিন জানে এখন রুমে কথা বললে পিয়াসা জেগে যাবে। নিজেদের মধ্যকার কলহ মেয়ে যাতে না জানে, তাই পারভিন রুম থেকে বের হয়ে এলো। সামনের দরজা খুলে পারভিন পুকুর ঘাটে গিয়ে কল রিসিভ করে। রিসিভ করতেই ওপাশ থেকে শাহেদের কুৎসিত গালাগালি ভেসে আসে। জমিরন সন্ধ্যাবেলায় ছেলেকে যা বলার বলেছেন। একটু আগে একটা প্রস্টিটিউটের সাথে সময় কাটিয়ে এসেছে শাহেদ, তখন পারভিন কল করেছে। শাহেদের মেজাজ খারাপ হয়ে যায় পারভিনের কল পেয়ে। কিছুক্ষণ পর মা কল করে শাহেদকে নালিশ করে। শাহেদের মাথা আরো গরম হয়ে যায়। শাহেদ 2 বোতল মদ খেয়েছে। মদ খেয়ে সে পারভিনকে কল দিল। এই কাজটা শাহেদের ভীষণ ভালো লাগে। এই দুনিয়ার যত গালাগাল বিকৃত ভাষা সব প্রয়োগ করতে পারে সে। মাতাল হয়ে পারভিনের কিছু গোপন ছবি আছে, সেগুলো দেখে শাহেদ। সাথে বন্ধুদের দেখায়। ভীষণ মজা পায় এই কাজটা করে সে। নিজের সুন্দরী বউকে দেখে তার মাতাল বন্ধুরা যখন কিছু নোংরা কথা বলে শাহেদের ভীষণ ভালো লাগে। পারভিন নিজের কষ্টের কথা বলার আগে অপরাধী চরিত্রহীনা হিসেবে আখ্যায়িত হয়ে গেল। কল কেটে দিয়ে চুপচাপ বসে রইল। অথচ শাহেদকে সে কিছুই বলতে পারল না। মাতাল একটা লোকের সাথে কথা বলা না বলা একই কথা। এই জীবনে কি পারভিন চেয়েছিল? এত বছর ধরে সে তো নিজেকে ঠিকই সুরক্ষিত রেখেছে। অথচ শাহেদ কি করছে? একটু আগেও ও একটা মহিলার সাথে থেকে এসে মদ খেয়ে পারভিনকে সেসব কথাও বলেছে। পারভিন এই কথাগুলো নিতে পারে না শাহেদ জানে। জানে বলেই এসব করে এসে মদ খেয়ে পারভিনকে কল করে।
তারপর কিছুক্ষণ গালাগাল করে বর্ণনা করে কিভাবে সময় কাটিয়েছে। সেই মুহূর্তে পারভিনের ইচ্ছে করে নিজের জীবন নিজের হাতে শেষ করে দিতে। কার জন্য সে অপেক্ষা করছে, কার জন্য সে এত যন্ত্রণা অত্যাচার সহ্য করছে। সাদেক জেগেই ছিল। দরজা খোলার শব্দ শুনে জানালা খুলে বাইরে তাকাতেই দেখলো পারভিন বের হয়েছে। পুকুর ঘাটে বসে পারভিন কোলে মাথা রেখে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। সাদেকের বুকের ভিতর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। পারভিন কাঁদছে, অথচ তার মনে হচ্ছে তার বুকটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। এরকম মায়াবী একটা পরিবেশে পারভিনের খিলখিল করে হাসার কথা, অথচ তাকে কাঁদতে হচ্ছে। একটা মানুষকে এত দিক থেকে কষ্ট দিলে সেই মানুষ বাঁচে কিভাবে? সাদেকের মনে হলো যা হবার হোক, লোকে তাকে খারাপ বললে বলুক, তবুও আর চুপ থাকবে না। পারভিনকে সে আর কষ্ট পেতে দেবে না। দরজা খুলে বাইরে বের হলো সাদেক। পারভিন দুই হাঁটুতে মাথা রেখে কাঁদছে। সাদেক গিয়ে পারভিনের মাথায় হাত রেখে চমকে উঠে পারভিন উঠে দাঁড়ায়। সাদেককে দেখে হতবাক হয়ে বলল, স্যার আপনি? কি হয়েছে আপনার? এভাবে কাঁদছেন কেন? কিছু না। আপনি এখানে কেন এসেছেন এই সময়ে? আপনাকে কাঁদতে দেখে আমি নিজেকে আর আটকাতে পারিনি। আপনি প্লিজ কাঁদবেন না আর এভাবে। পারভিন ভ্রুকুচকে বলল, কেন? আমি জানি না, আপনি কাঁদলে আমার সহ্য হয় না। আমি সব লণ্ডভণ্ড করে দেব যদি দেখি আবারও আপনার চোখে পানি আসে, আপনাকে কেউ কষ্ট দেয়। পারভিন সাদেকের কথা শুনে অবাক হয়। কি বলছে এই লোকটা এসব? পাগল হয়ে গেছে নাকি? আপনার সাথে মালিহার বিয়ে দিবে আমার শাশুড়ি আম্মা? আমি পরের স্ত্রী। আপনার উচিত হয়নি এরকম সময় এখানে আসা। আমি কি একটাবার কাউকে বলেছি আমি মহিলাকে বিয়ে করব? আপনি পরস্ত্রী, আমি জানি। এটা কোনো দাম্পত্য জীবন হতে পারে না। 12 বছর আপনার হাজবেন্ড দেশে আসে না, সে যে কখনো আসবে তার নিশ্চয়তা কি? কিসের আশায় আপনি নিজের জীবন নষ্ট করছেন? এই জাহান্নামে জ্বলে পুড়ে মরছেন কেন আপনি? আমি সোজা কথা বলতে পছন্দ করি। 6 মাসের মধ্যে যদি আপনার হাজবেন্ড দেশে না আসে তাহলে আপনি তাকে ডিভোর্স দিবেন এবং আমার সাথে আমি আপনাকে নিয়ে যাব। আমি আপনাকে আমার জীবনসঙ্গী করতে চাই। পারভিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই লোক কি বলছে এসব? আস্তাগফিরুল্লাহ বলে পারভিন দৌড়ে ঘরে চলে গেল মোবাইল রেখে। সাদেক দাঁড়িয়ে রইল পুকুর ঘাটে। ভুল ঠিক সে জানে না, কিন্তু এই মানুষটার জন্য তার বুকে যে মমতা জন্ম নিয়েছে, কবিতা তাকে ছেড়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত দ্বিতীয় কারোর জন্য এরকম হয়নি। পারভিনের ফোন বেজে ওঠে। সাদেক হাতে নিয়ে দেখে শাহেদ কল করেছে। সাদেক ফোনটা রেখে দেয়। পর মুহূর্তে একটা ভয়েস মেসেজ এলো। সাদেক ভয়েস মেসেজ অন করতেই শুনতে পেল শাহেদের বিকৃত মুখের ভাষা। নিজের স্ত্রীকে কেউ এই ধরনের বিশেষণে বিশেষায়িত করতে পারে সাদেকের জানা ছিল না। একটা মানুষের মুখের ভাষা এতটা নোংরা হতে পারে? সাদেকের মাথা গরম হয়ে গেল। পারভিন কেন এসব সহ্য করছে এখনো? শাহেদ আবারও কল দিল। সাদেক রিংটোন অফ করে দিল। শাহেদ আবারও ভয়েস দিল। এবারের ভয়েস মেসেজ শুনে সাদেকের মনে হলো সে যেন এই দুনিয়ায় নেই। শাহেদ বলছে, ওই মাইরে বাপ, তোরে আমার মা কইছে না তোর ভাইয়ার থেকে 2 লাখ টাকাই না দিতে দিছস, এখনো দেশ নাই কেন? শোন, দ্রুত টাকার ব্যবস্থা কর, নয়তো খুব খারাপ হইব। তুই জানোস না তোর যত নোটস আর ছবি আছে আমার কাছে, আমি ওইসব বিক্রি করে দিমু। সাদেকের ইচ্ছে করলো এক আছাড়ে ফোনটা ভেঙে ফেলে। সাদেক নিজেকে সংবরণ করে ভয়েস মেসেজ ডিলিট করে দেয়। এসব পারভিন শুনলে আরো ভেঙে পড়বে। শাহেদের ফোন নাম্বার নেয় সাদেক। তারপর ফোন নিয়ে দ্রুত ঘরে যায়। কিছু একটা করতে হবে। রুমে গিয়ে সর্বপ্রথম শাহেদের ফেসবুক আইডি খুঁজে বের করে সাদেক। শাহেদের আইডি ঘুরে তার দুবাইয়ের ঠিকানা খুঁজে বের করে সাদেক। তার সাথে ছবিতে থাকা কয়েকজন বন্ধুর আইডি বের করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সাদেক। তাদের আইডি থেকে তাদের ফ্যামিলি মেম্বারদের খুঁজে বের করে আবার। এই ব্যাপারটা একটা মহিলা যতটা ভালো বুঝবে, একটা পুরুষ তা বুঝবে না। দুজনের ওয়াইফের ফেসবুক আইডি খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে মেসেজও পাঠায় সাদেক। তারপর অপেক্ষা করতে থাকে রিপ্লাই পাওয়ার জন্য। পারভিন রুমে এসে পিয়াসাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই যাবৎ অনেকেই পারভিনকে অনেক রকম ইশারা ইঙ্গিত করেছিল। সবার মনোবাসনায় ইঙ্গিতই ছিল নোংরা। এই প্রথম কেউ তার মুখোমুখি এসে সোজাসাপটা নিজের পছন্দের কথা জানিয়েছে। পারভিনের কান্না পায়। যার জন্য সে প্রতিনিয়ত যন্ত্রণার আগুনে পুড়ে শুদ্ধ হচ্ছে, সে কিনা তাকে পাত্তাই দিচ্ছে না। সকালে ঘুম থেকে উঠে পারভিন ডাইনিং টেবিলের উপর নিজের মোবাইল দেখতে পায়। সারাদিন ভীষণ ভয়ে ভয়ে থাকে পারভিন। এই বুঝি স্যারের মুখোমুখি হয়ে গেল। এই মানুষটাকে পারভিন আগে সম্মান করত, সেই সম্মান হারিয়ে এখন জন্ম নিয়েছে ভয় শঙ্কা। জমিরন থমথমে সুরে বলল, মাস্টাররে নাস্তা দিছস? যা নাস্তা দিয়ে আয়। পারভিন না তাকিয়ে বলল, মালিহাকে বলেন নাস্তাটা দিতে।
মালিহা নাস্তা দিব কেন? তোর কি গতরে তেল জমছে তুই দিতে পারস না? যা বলছি। পারভিন কথা বাড়ায় না। নাস্তার ট্রে নিয়ে সাদেকের দরজায় কড়া নাড়ে। সাদেক ভেতর থেকে বলল। দরজা খোলা আছে। পারভিন নাস্তার ট্রে টেবিলে রেখে চলে যেতে নিল। সাদেক পেছন থেকে ডেকে বলল। গত রাতে আমি 6 মাস সময় দিয়েছিলাম, এখন আমার মনে হচ্ছে 6 মাস অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি তোমাকে 1 মাসের সময় দিলাম। 1 মাসের মধ্যে তোমার স্বামী দেশে না এলে তুমি আমার সাথে চলে যাবে। আমি তোমাকে বিয়ে করব, আর আমার সিদ্ধান্ত একেবারে ফাইনাল। তুমি রাজি না হলেও আমি তোমাকে তুলে নিয়ে যাব, তবু এই নরকে তোমাকে পচে মরতে দিব না। পারভিন ঘুরে দাঁড়িয়ে বলল। আমি পচে মরলে আপনার কিসের অসুবিধা এত? আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? আমার স্বামী, আমার শ্বশুরবাড়ি, আমার ব্যাপার, আপনার কি? স্বামী? কে তোমার স্বামী? আমি অনেক কিছুই জানি পারভিন। তুমি যাকে স্বামী হয়ে এই আগুনে পুড়ছ, তার কাছে তোমার এক আনার দামও নাই। যখন থেকে তুমি আমার বুকের ভেতরে ঢুকে একটা শক্ত আসন পেতে বসেছ, তখন থেকেই তোমার সব ভালো মন্দ আমার সাথে জড়িয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলেই আমি তোমাকে সুখী দেখতে চাই, রানীর মতো দেখতে চাই। তা যদি সাহেদ করতে পারে, আমি কখনো তোমাকে চাইব না, কারণ আমি জানি তুমিও সাহেদকে চাও। কিন্তু সাহেদ যদি আমার ভালোবাসাকে অযত্নে রাখে, তাহলে আমি সেটা থাকতে দিব না। যার আসন আমার বুকে, তাকে অন্য কেউ পায়ের নিচে রাখলে আমি কেন মেনে নেব? পারভিন আর দাঁড়ালো না। এই লোকটা পাগল হয়ে গেছে নাকি? কি সব হাবিজাবি বলছে এসব? নাস্তা করে সাদেক কলেজে চলে গেল। মালিহাও কলেজে, পিয়াসা স্কুলে, জমিরন পাড়া বেড়াতে বের হয়েছে। এই শুনশান দুপুরে চারিদিকে কেমন অদ্ভুত শূন্যতা। পারভিন কাপড় নিয়ে গোসল করতে গেল পুকুর ঘাটে। হাতে পায়ে সাবান দিচ্ছে পারভিন। সেই মুহূর্তে কাদের এসে হাজির হলো। কাদের এসে পারভিনের পাশে বসতেই পারভিন ভয় পেয়ে পানিতে ঝাঁপ দেয়। কাদের একগাল হেসে বলল। ভয় পান কেন? আমি আসছি গোসল করতে। আপনারে তো কিছু করি নাই আমি। আপনার গোসল আপনি করবেন, আমার গোসল আমি করব। আপনার যদি কোনো সাহায্য লাগলে তাও করব। এই ধরেন, পেট তো আপনি নিচে সাবান দিয়ে ডলতে পারবেন না, আমি না হয় একটু সাবান দিয়ে ভালো করে ডলে দিলাম। এরকম ঘৃণ্য কথায় পারভিনের শরীর গুলিয়ে ওঠে। কাদের হাসি মুখে বসে আছে পুকুর ঘাটে। পারভিন মাছ পুকুরে দাঁড়িয়েছে। এই সময় বাড়িতে কেউ থাকে না। একা বাড়ি হওয়ায় কেউ আসার ভয় নেই। কাদের পারভিনকে বলল। আইজ আমি এই ঘাটে বসা থাকুম, আপনার কাপড় এইখানে রাখা। আপনি কতক্ষণ পানিতে থাকবেন এভাবে? বাড়িতে কেউ নাই, আমি চাইলে এখন পানিতে নাইমা যেতে পারি। আমি নামবো না, এইখানে বসা থাকবো। শত অগ্নি পরীক্ষা দিছিও নাকি? আপনি দিবেন জল পরীক্ষা। নভেম্বরের শেষ সপ্তাহ, ঠান্ডায় পারভিন কাঁপছে। আকাশের দিকে তাকিয়ে পারভিন বলল। আর কত যন্ত্রণা সহ্য করতে হবে খোদা? আমি জানি না কোন পাপ করেছি আমি, কোন অপরাধের শাস্তি দিতেছো আমাকে এভাবে। আমাকে একেবারে এই দুনিয়া থেকে নিয়ে যাও আল্লাহ। এভাবে তিলে তিলে আমাকে শেষ করে দিও না। এত যন্ত্রণা একটা মানুষ কিভাবে সহ্য করে আল্লাহ? আমার আর কত ধৈর্য পরীক্ষা নিবা? সময় যেন কাটছে না। পারভিন চিৎকার করে আম্মা আম্মা বলে জমিরনকে ডাকে। কাদের বসে বসে হাসে। শাশুড়িকে সে নিজেদের বাড়িতে দেখে এসেছে। 2-3 ঘন্টায় সে বাড়িমুখো হবে না কাদের জানে। আশেপাশের কোথাও কারো কোনো সাড়া পাওয়া গেল না। পারভিন অন্য কোনো পাশ দিয়ে উঠে যেতেও পারছে না। ঘরে ঢুকতে গেলে কাদের সামনে এসে দাঁড়ায় যদি তখন। তাছাড়া ভেজা কাপড়ে শরীরের সব অঙ্গ স্পষ্ট হয়ে উঠবে। কাদেরের পশুর দৃষ্টি পারভিনকে শেষ করে ফেলবে। পানিতে দাঁড়িয়ে পারভিন দোয়া ইউনুস পড়তে লাগলো। সূর্যের আলো ধীরে ধীরে মলিন হচ্ছে। একটা রৌদ্রোজ্জ্বল দিন আস্তে আস্তে সমাপ্তির দিকে যাচ্ছে। আসরের আজান হয়েছে, বেশ খানিকক্ষণ হলো। পারভিনের দাঁত কপাটি লেগে আসছে। বাড়ির বাহিরে রাস্তায় বাইকের শব্দ শোনা যাচ্ছে। পারভিন সচকিত হয়। সাদেক স্যার আসছে না? এই মুহূর্তে সাদেক স্যারকে পারভিনের কাছে ফেরেশতার মতো মনে হয়। কাদের হর্নের শব্দ শুনে পুকুর পাড়ে জঙ্গলে ঢুকে গেল। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটা চলার রাস্তা আছে। কাদেরের মনে ভীষণ আনন্দ। শালার বউকে সে একটু একটু করে খেলিয়ে খেলিয়ে বড়শিতে কাঁদবে। কতদিন ধরা না দিয়ে থাকবে সে? এত সোজা? যার দিকে তাকিয়েছে তাকে নিজের করে ছেড়েছে সব সময়। সাদেক বাড়ি ফিরে দেখে পারভিন পুকুরে দৃষ্টি অবনত করে সাদেক ঘরে চলে গেল।
পারভিন ভেজা কাপড় বদলে ঘরে এলো, মাথা ধরে আছে তার। 1 কাপ গরম চা খাওয়ার জন্য রান্নাঘরে যেতে হবে এখন। পারভিনের অস্বস্তি হচ্ছে, ঘরে কেউ নেই, চা বানালে মাস্টারকেও দিতে হবে। বিকেলে তিনি রং চা খান। পারভিন তার মুখোমুখি হতে চায় না, সেই জন্য আজকে চা বানাতে গেল না। পিয়াসা ফিরল স্কুল থেকে। পারভিন মেয়েকে ভাত দিতে গিয়ে ভাবলো সাদেক স্যারকে তো চা দেওয়া হলো না, পিয়াসাকে দিয়ে পাঠিয়ে দিবে। 2 কাপ চা বানানোর জন্য পানি বসালো পারভিন। তার শরীরের ভেতর কেমন যেন করছে, গলা খুসখুস করছে। ক্লান্ত শরীরটাকে পারভিন যেন জোর করে টেনে নিয়ে যাচ্ছে। সাদেক জানালার পর্দা সরিয়ে দেয়। পারভিনকে অন্যরকম মনে হচ্ছে না, কেমন টলমল পায়ে হাঁটছে যেন। জমিরন, মালিহা কেউ ঘরে নেই। সাদেক সাহস করে বাহিরে এলো। পারভিনের থেকে কিছুটা দূরত্বে দাঁড়ায় সাদেক। একটা সবুজ শাড়ি পরে পারভিন চা বানাচ্ছে। সাদেকের বুকের ভেতর কেমন ধুকপুক করছে, এই মানুষটা তার হলে কি এমন ক্ষতি হবে এই দুনিয়ার? সেই তো রোজ নিয়ম করে সূর্যাস্ত হবে, সূর্যোদয় হবে, নদীতে জোয়ার আসবে, পাখিরা গষ্ণ গসিবে, ভ্রমর ফুলে উড়ে বেড়াবে, দিন শেষে রাত্রি নামবে। কোনো কিছুরই তো ব্যতিক্রম হবে না। অথচ এই মানুষটা তার না হলে তার জীবনের স্বপ্ন হারিয়ে যাবে। উদ্দেশ্যহীন পথিকের মতো সে হেঁটে বেড়াবে জীবনের পথে, দিঘারা নাবিকের মতো হাঁটতে বেড়াবে বন্দর। পারভিন পেছনে তাকাতেই দেখে সাদেক দাঁড়িয়ে আছে। পারভিন এদিক ওদিক তাকায়, ভয় করছে তার। সাদেক বলল, ভয় পেও না আমাকে। তোমাকে এমন লাগছে কেন? শরীর ঠিক আছে? পারভিন জবাব দিল না। চায়ের কাপ নিয়ে ঘরে চলে গেল। একটু পর পিয়াসা এসে চা দিয়ে গেল সাদেককে। মাগরিবের আগ মুহূর্তে জমিরন আর মালিহা বাড়িতে এলো একসাথে। কলেজ থেকে মালিহা সাবিহার বাড়ি গিয়েছিল। রাতে পারভিনের ভীষণ জ্বর এলো, গা কাঁপিয়ে উথাল পাতাল জ্বর এলো পারভিনের। কম্বল মুড়ি দিয়ে পারভিন শুয়ে রইল। সকালে পারভিন ঘুম থেকে উঠল ভীষণ জ্বর গায়ে। টলমলো পায়ে পারভিন রান্নাঘরে ঢুকলো। সংসারে বউদের শরীর খারাপ হোক আর যাই হোক, তাকে চুলার পারে না গেলে গৃহকর্ত্রীর মেজাজের পারদ তুঙ্গে উঠে যায়। পারভিন রান্না করে বসে টের পেল সারা শরীর গুলিয়ে বমি আসছে তার। ছুটে গিয়ে পারভিন বমি করে। সাদেক বের হয়ে আসে। জমিরন মেয়েকে নিয়ে কম্বলের নিচে শুয়ে আছে। বাহিরে ভীষণ ঠান্ডা, কুয়াশায় মুড়ে আছে সবকিছু। কনকনে ঠান্ডা বাতাসে পারভিনের দাঁতে দাঁত লেগে যাচ্ছে। বালতি থেকে মগে করে 1 মগ পানি এগিয়ে দেয় সাদেক পারভিনকে। পারভিনের সারা শরীর কাঁপছে ততক্ষণে, শীতে খিদে জ্বরে। গতকাল সকালে নাস্তা করেছে, তারপর এখন পর্যন্ত কষ্টে লজ্জায় ভয়ে পারভিন আর খায়নি কিছু। এত অপমান আল্লাহ তাকে কেন করলো? সে তো কোনোদিনও কোনো অন্যায় করেনি, তাহলে প্রতি পদক্ষেপে এত পরীক্ষা কেন দিতে হচ্ছে? কেন কাদেরের মতো একটা নরকের কীটকে তাকে এত ভয় পেতে হচ্ছে? তার স্বামী যদি তাকে একটু বুঝতো তাহলে তো কেউ তার দিকে নোংরা হাত বাড়ানোর সাহস পেত না। এসব ভেবে কষ্টে পারভিন কিছু খেতে পারেনি। সাদেক দেখলো পারভিন কেমন বেহুশ হয়ে যাচ্ছে। দ্রুত এগিয়ে গিয়ে পানি দিয়ে পারভিনকে কুলকুচি করায় সাদেক। পারভিনকে কোনো মতে ধরে মালিহাকে ডাকে সাদেক। এত আরামে কম্বলের নিচে শুয়েছে মালিহা, তারা সেখান থেকে বের হতে ইচ্ছা করছে না। জমিরন বলল, যা গিয়ে শুই না আয়, কেন ডাকে? এরে হাতে রাখন লাগবো। মা, আমার বাইর হইতে মন চায় না। এই শীতে কোন পাগলে বাইরে যায়? এখন কিছুতেই বাইর হমু না। তুমি গিয়ে শুনে আসো। পাগল নি, এইরকম শীতের মধ্যে বাইর হইতে পারবো না, শুইয়া থাক। কেউ এগিয়ে আসছে না দেখে সাদেক পারভিনকে কোলে তুলে নেয়। পাখির মতো একটা মানুষ। এত হালকা কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করো। পিয়াসা পড়ছে বসে। মাকে এরকম দেখে পিয়াসা ভয় পায়। কি হয়েছে মায়ের? সাদেক বলল, কিছু হয়নি পিয়া, তোমার মা সেন্সলেস হয়ে গেছে, ওনার ভীষণ জ্বর। তোমার ফুপুকে ডেকে নিয়ে আসো, তোমার মায়ের কাপড় চেঞ্জ করতে হবে। পিয়াসা গিয়ে মালিহাকে ডাকে। মালিহা আসে না। জমিরন মেয়েকে বলল। মালিহা বলল, এইগুলা হইছে নকরা, না রান্ধনের জন্য ভং ধরছে। মাস্টার কলেজে যাক, এরপর ধরমু আমি। মা, আমি যাবো না আইস। পিয়াসা কোনো মতে মায়ের ভেজা কাপড় বদলে দেয়। কিছুক্ষণ পর পারভিনের হুঁশ আসে। সাদেক স্যার না পায় এনে পিয়াসাকে দিয়ে বলল, কিছু খাইয়ে তোমার মাকে ঔষধ খাইয়ে দিও। পারভিন কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায়। অথচ এই কাজটা করার কথা ছিল যার সাথে নিজের জীবন জড়িয়েছে পারভিন তার। সে না করে একটা বাইরের লোক তার জন্য ভাবছে। তবুও এই দুনিয়ায় কেউ একজন তার কথা ভাবে, এটা ভেবে পারভিনের মন আনন্দিত হয়। সাদেক আলী কলেজে যাওয়ার পর পিয়াসাও চলে গেল স্কুলে। আজকে না খেয়ে তাকে স্কুলে যেতে হচ্ছে। কিছুক্ষণ পর জমিরন এলো পারভিনের রুমে। পারভিনকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে বলল, নাটক দেখাস? বাদির ঘরে বাদি, শুইয়া থাকলে রানবো কে? এসব ঢং আমারে দেখাবি না। পারভিনের কথা বলতেও কষ্ট হচ্ছে। অনেক কষ্টে বলল, আমি উঠে দাঁড়ানোর শক্তিও পাচ্ছি না আম্মা। কেন? খাইতে তো কম খাস না,
তাইলে উঠতে পারস না কেন? না রানলে আইজ কই থেকে তুই আর তোর মেয়ে খাস আমি দেখমু। আমি রানমু আর তুই আরাম করে গিলবি ভাবছস? মনে রাখিস তা হবে না। আইজ রান্দা হইব না, তুই উইঠা রানবি। সত্যি সত্যি জমিরন মালিহাকে নিয়ে চলে গেল সাবিহার বাড়িতে। কাদের ঘরের সামনে বসে হিন্দি গান শুনছে। মালিহা গিয়ে কাদেরের গা ঘেঁষে দাঁড়ায়। মালিহাকে দেখে কাদের মালিহার গাল টিপে দিয়ে বলল, এই অবেলায় কি মনে করে? আপনার জন্য পরাণ পড়তেছিল তাই। পড়ান নাকি অন্য কিছু? মালিহা গাল টিপে হেসে বলল। সারাদিন উল্টাপাল্টা কথা কন। জমিরন সাবিহাকে বলল, পিয়াসার মারে রাইখা আইজ আইস জ্বরে বেতাল হইয়া আছে। আমিও রানমু না আইজ। ভাবছে আমি রানমু আর নিজে গিলবো, এজন্যই চইলা আসছি। ভালা কইরা রান্না করতো। সাবিহা খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে মা, রানতেছি। মাস্টার খাইব কই তাহলে? ওর জন্য নিয়ে যামো, বক্সে করে দিয়ে দিস তো। এত ভালো পুলা, এরে জামাই বানাইতে পারলে আর কিছু লাগবো না। হ মা, নিয়ে যাইও। ওরা মা মাইয়া খাইলে খাইব, না খাইলে নাই। ওইসব নিয়ে ভাবিও না, আমি গরুর গোস্তটা নামাই। কাদের ভাবলো এই সুযোগ। পারভিন অসুস্থ, ঘরেও কেউ নেই। আইজ তারে কে আটকায়? মালিহাকে বলল, থাকো, দোকান থেকে কিছু নিয়ে আসি তোমার লেগা। মালিহা খুশি মনে অপেক্ষা করে। পারভিন জ্বরে আচ্ছন্ন হয়ে আছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে তার। একটা মানুষ নিয়ে এক ফোঁটা পানি দেওয়ার জন্য পারভিন চিচি সুরে শাশুড়িকে ডাকে। কোথাও কোনো শব্দ নেই তাদের। মানুষ এত নির্দয় কিভাবে হয়? মানুষ হয়ে মানুষের জন্যে কেন এক ফোঁটা ভালোবাসা জন্মে না? কেন এত পাষাণ কেন এরা? অথচ এদের জন্য কিনা পারভিন খেটে মরে। তা না হলে কিসের আশায় এখানে পড়ে আছে সে? বাহিরে গুনগুন সুরে গান শোনা যাচ্ছে। পারভিনের বুক কেঁপে ওঠে। কাদের এসেছে নাকি? পারভিনের শরীরে এক ফোঁটা শক্তি নেজে উঠে দরজা বন্ধ করে দিবে। মাথা সমানে ঘুরছে, তেমনই পুরো শরীর কাঁপছে। অনেক কষ্টে মাথা তুলে পারভিন। দরজাটা বন্ধ করতে হবে তার। পারভিন বিছানা থেকে আর উঠতে পারে না। কাদের এসে পারভিনের পাশে বসে বলল, ভাবিজান কেমন আছেন? পারভিনের মনে হচ্ছে খোদ শয়তান বুঝি তার শিওরে এসে হাজির হয়েছে। গায়ের উপর থেকে পারভিনের কম্বল সরিয়ে দেয় কাদের। কম্বলের নিচে পারভিনের কাপড় এলোমেলো হয়ে আছে। পেটের দিকে তাকিয়ে কাদের জিভ দিয়ে ঠোঁট ভিজায়। আজকে ফাঁকা মাঠে সে গোল দিবে। আজ আর কেউ নেই বাধা দিতে। ছো মেরে পারভিনের কাপড় খুলে নেয় কাদের। পারভিন চিৎকার করে ওঠে। কাদের পারভিনের মুখে হাত দিয়ে চাপা দিয়ে ধরে, টান দিয়ে ব্লাউজের বোতাম ছিঁড়ে ফেলে। পারভিন নড়াচড়া করতে পারছে না। এই অপমানের চাইতে মৃত্যু ভালো ছিল। সাদেক আজ আর ক্লাস করালো না। বারবার মনে হচ্ছে পারভিনকে দেখার কেউ নেই ওখানে। বাড়িতে থাকলে অন্তত অবস্থা খারাপ হলে ডাক্তার তো দেখাতে পারবে। সেই ভেবেই চলে এলো ছুটি নিয়ে। বাইকের শব্দ শুনে কাদের অবাক হলো। সাদেক স্যার আসবে কোথা থেকে এখন? সে তো কলেজে। সবেমাত্র পারভিনকে বিব্রস্ত করেছে সে। এখনো তো কিছুই করতে পারেনি। সাদেক ঘরে ঢুকতে গিয়ে দেখে সদর দরজা বন্ধ। সাদের মালিহাকে ডাকে। কারো কোনো সাড়া না পেয়ে নিজের কাছে এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে। পারভিনের বুকের উপর উঠে কাদের নিঃশব্দে বসে থাকে। পারভিনের মুখে হাত চাপা দিয়ে রেখেছে যাতে কোনো শব্দ করতে না পারে। উপায় না পেয়ে পারভিন নিজের মোবাইল ছুঁড়ে মারে ফ্লোরে। পারভিনের রুম থেকে শব্দ শুনে সাদেক এগিয়ে আসে সেদিকে। ঘরে কেউ নেই, তাহলে শব্দ করলো কে? পারভিন কোথায় গেল? ওকে কি ডাক্তার কাছে নিয়ে গেছে? এসব ভাবতে ভাবতে সাদেক দরজায় ধাক্কা দেয়। এক মুহূর্তের জন্য সাদেক নড়াচড়া করতে ভুলে যায়। মুহূর্তে তার মাথায় যেন আগুন ধরে যায়। কাদের লাফিয়ে বের হয়ে যায় ঘর থেকে। পারভিনের মনে হলো সে আর এই দুনিয়ায় বেঁচে নেই বুঝি। এর চাইতে বড় লজ্জা একজন নারীর জন্য কি হতে পারে? সাদেক কাদেরের পিছু নিতে গিয়ে থেমে যায়। কি লাভ হবে ছুটে? কোনো প্রমাণ নেই, সাক্ষী নেই। লোকটা যদি উল্টো বলে যে এরা দুজন এক ঘরে একসাথে ছিল তখন? সাদেক অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে পুকুর ঘাটে। এরপর আর পারভিনকে এখানে রেখে যাওয়ার কোনো মানে হয় না। পারভিন কাপড় পরে বসে আছে। হঠাৎ করে তার মনে হচ্ছে তার সব অনুভূতি যেন হুট করেই মরে গেছে। কষ্ট, দুঃখ, যন্ত্রণা কিছুই তাকে আর স্পর্শ করছে না। সারাদিন আর পারভিন রুম থেকে বের হলো না। বিকেলে জমিরন ফিরল একা। মালিহা আসেনি। খাবার নিয়ে এলো সাদেকের জন্য। সাদেক ব্যাগ গুছিয়ে নিয়েছে। জমিরন খাবার নিয়ে আসতে সাদেক ছুঁড়ে ফেলে দিল বাহিরে। তারপর ঠান্ডা গলায় বলল, আমি খাবো না, আপনি এখান থেকে চলে যান। আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন যাতে কাদেরকে এই বাড়ির আশেপাশে না দেখে। জমিরন চমকে উঠে। সাদেক কি বুঝতে পেরে গেছে মালিহার আর কাদেরের সম্পর্ক? তাহলে এত রেগে আছে কেন? সাদেক সিদ্ধান্ত নিল সে আপাতত কোনো ঝামেলা করবে না। তা না হলে পারভিনকে
নিজের করা তার জন্য কঠিন হয়ে যাবে। রাতে শাহেদ কল দিল। পারভিন নিষ্ক্রিয় ভঙ্গিতে ফোন নিয়ে বের হল। শাহেদ কল করে গালাগাল দিতে লাগলো সমানে। জমিরন তাকে জানিয়েছে পারভিন ইচ্ছে করে আজ শুয়েছিল সারাক্ষণ, ভাত রান্না করেনি, তাকে সাবিয়ার বাড়ি থেকে খেতে হয়েছে। শাহেদের গালাগাল শুনে পারভিন শান্ত সুরে বলল, আজকে যদি আপনাকে আমি সামনে পেতাম তাহলে আল্লাহর কসম করে বলছি আমার পায়ের জুতো দিয়ে আপনার গালে মারতাম। গায়ে মানুষের চামড়া থাকলে আমার সাথে আর কথা বলবেন না। শীতের রিক্ততার অবসান হয়ে প্রকৃতিতে বসন্ত এলো। গাছে গাছে যেন রঙের বন্যা। কুয়াশাচ্ছন্ন দিন মিলিয়ে গিয়ে আবারও দেখা যাচ্ছে আলো ঝলমলে দিন। শুধু পরিবর্তন হয়নি পারভিন, তার জীবনে নতুন করে আর বসন্ত আসেনি। সাদেক আলী আগের মতোই আছে। তার মনের পুরোটা জুড়ে শুধু একটাই নাম, তা হলো পারভিন। সময় কেটে যাচ্ছে তার আপন গতিতে। সাদেক কলেজের ক্লাস শেষ হলে এক মুহূর্ত অপেক্ষা করে না। সারাক্ষণ তার বুক কাঁপে শঙ্কায়। পারভিন ঠিক আছে তো, এই চিন্তায় সাদেকের সবকিছু থমকে যায়। পারভিন সে যেন পাথরের মূর্তি, কোনো অনুভূতি নেই তার। সাদেকের ছায়াও মারায় না সে। রান্নাঘরের সামনে পর্দা লাগিয়ে দিয়েছে যাতে সাদেক নিজের রুম থেকে পারভিনকে দেখতে না পায়। পুকুর ঘাটেও পর্দা লাগিয়েছে। সাদেকের মনে হচ্ছে তার থেকে পালানোর জন্য পারভিন এমন করছে। বুকের ভেতর কেমন ঝড় উঠে। ইচ্ছে করে সব লন্ডভন্ড করে দিয়ে পারভিনকে নিয়ে পালিয়ে যায়। তার যত আকুলতা, যত অস্থিরতা, কিছুই যেন পারভিন বোঝে না। এত নির্লিপ্ত কিভাবে থাকে একটা মানুষ। নিয়ম মেনে দিন কেটে রাত আসে, সময় কেটে যায়। বসন্ত পেরিয়ে গ্রীষ্ম এলো। পয়লা বৈশাখের দিন কলেজের কয়েকজন কলিগের সাথে সাদেক ঘুরতে বের হলো। অনেকক্ষণ ঘুরে ফিরে একটা রেস্টুরেন্টে বসলো খাবার খাওয়ার জন্য। সাদেক রেস্টুরেন্টের ওয়াশরুমে গেল প্রসাব করার জন্য। দরজা ফাঁক করতে দেখতে পেল কাদের আর মালিহা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে। এবার আর সাদেক ভুল করলো না। মুহূর্তেই ফোন বের করে ভিডিও করে নিল। তারপর ভিডিও অফ করে বাহির থেকে গলা খাকারি দিয়ে দরজা ধাক্কা দিতে দেখে দুজন দুদিকে ছিটকে পড়ে। সাদেক অবাক হওয়ার ভঙ্গিতে বলল, আরে আপনারা? কাদের সাদেকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিনের পর কাদের আর সাদেক ঘরে থাকাকালীন শ্বশুর বাড়ি যায়নি। মালিহা আমতা আমতা করে বলল, আমার অনেক ইচ্ছা ছিল পান্তা ইলিশ খাওয়ার, তাই দুলাভাই নিয়ে এসেছেন। সাদেক আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেল। তার মাথায় একটা দুর্দান্ত প্ল্যান এসেছে। এই প্ল্যানটাই সে এক্সিকিউট করবে। রাতে খাওয়ার পর সাদেক জমিরনকে বলল তার সাথে কথা আছে। জমিরন ভাবলো সাদেক হয়তো মালিহাকে বিয়ে করার কথা বলবে, কিন্তু সাদেক যা বলল তা শুনে জমিরন চমকে ওঠে। সাদেক কিনা পারভিনকে বিয়ে করতে চাইছে। জমিরনকে অবাক করে দিয়ে সাদেক বলল, মালিয়ার সাথে যে আপনার বড় জামাইয়ের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে তা আমি জানি। এরপর পুরো দুনিয়াকে জানাবো আমি। প্রমাণও আছে আমার কাছে। আপনাদের কাছে পারভিনের কোনো দাম নেই, অথচ তাকে পেলে আমি বেঁচে যাই। আপনার ছেলে তাকে চায় না। এই পরিবারে আপনারা কেউই তাকে চান না। তাকে আমাকে ভিক্ষা দিন, তা না হলে আমি আপনাদের জীবন ধ্বংস করে দেব। জমিরন নিজের রুমে গিয়ে শাহেদকে কল দিতে গেলেন। পরক্ষণেই মনে হলো তার শাহেদের ফোন হারিয়ে গেছে। জমিরন চোখের উপর দেখতে পেল সাবিহার তার বাচ্চাদের দুর্দশা। সময় মতো ছোট মেয়েকে তিনি শাসন করেননি। থলের বেড়াল বের হয়ে যাওয়ার আগেই তাকে থলেতেই মেরে ফেলতে হবে। জমিরন সিদ্ধান্ত নিল লাগলে পারভিনকে তুলে দিবে সাদেকের হাতে, তবু এই ব্যাপারটা গোপন রাখতে হবে তার। তা না হলে সবকিছু হারাবেন। সাবিহার সংসার ভেঙে যাবে। তার বড় মেয়েটা বোকাশোকা বলে চোখের সামনে ঘটে যাওয়া ঘটনার কিছুই বুঝতে পারছে না, কিন্তু ছোট মেয়েটাও তার আদরের। দুই মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যাবে। ছোট মেয়েটা যে কখনোই কাদেরকে বিয়ে করবে না তা তিনি জানেন। জমিরনের ইচ্ছা করলো মালিহাকে গিয়ে উত্তম মাধ্যম দেয়। আগে হনহন করে মালিহার রুমে গেলেন। মালিহা মাকে দেখে বলল, মা দেখো দুলাভাই কি দিয়ে গেছে, আসো খাই। কাদের 2টা পার্সেল হালিম দিয়ে গেছে। জমিরন ভাবলো শুধু শুধু মেয়েকে বকাঝকা করে কি লাভ। যে খাওয়াচ্ছে সেও তার মেয়ের জামাই, যে খাচ্ছে সেও তার মেয়ে। রাগারাগি করে কি লাভ। তাছাড়া পারভিনকে এমনিতেও তার পছন্দ না, তাকে বরং বের করে দিবে বাড়ি থেকে। খেতে খেতে জমিরন মালিহাকে বলল, সাদেক জেনে গেছে তোর আর কাদেরের ব্যাপার। মালিহা তেমন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বলল, জানারই কথা, এক ঘরে থাকি যখন। জমিরন ভাবলো পারভিনও জানে, সাদেকও জানে। দুজনকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে আর কেউ জানবে না। কয়েকদিন পর কাদের দেশের বাহিরে চলে গেলে মালিহাকে দেখে শুনে বিয়ে দিয়ে দিবেন। জমিরন সাদেককে জানালো সে চাইলে পারভিনকে বিয়ে করতে পারে। পারভিনের সাথে এমনিতেও শাহেদের বিয়েটা বৈধ নয়। তিনি তো শুনেন শাহেদ কল দিলে গালাগালির মধ্যে প্রতিদিনই পারভিনকে তালাকের কথা বলে। তালাক সর্বদা সব অবস্থায় কার্যকর হয়ে যায়। সব ভেবেই সেই রাতে সাদেক আর জমিরন পরিকল্পনা করে ফেলল।
পরদিন সকালে জমিরন পারভিনকে তার ঔষধের প্রেসক্রিপশন দিয়ে বলল তার জন্য ঔষধ নিয়ে আসতে, সাথে পিয়াসাকেও নিয়ে যেতে বাজারে। পারভিন পিয়াসাকে নিল না সাথে। মেয়েটাকে সাথে নিলে যদি একটু কিছু না খাওয়াতে পারে তাহলে নিজেরই কষ্ট লাগবে। পিয়াসাকে ঘুম পাড়িয়ে পারভিন জমিরনের জন্য ঔষধ আনতে গেল। সাদেক তৈরি ছিল। পারভিন সিএনজির জন্য অপেক্ষা করছিল। সেই মুহূর্তে একটা খালি সিএনজি এলো। পারভিন সিএনজিতে উঠে বসে। একটু পরে সাদেকও উঠে সেই সিএনজিতে। পারভিন যখন বুঝতে পারলো সাদেক তাকে নিয়ে যাচ্ছে তখন চিৎকার করেও কোনো লাভ হলো না। কিছুক্ষণ কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করে পারভিন যখন শান্ত হলো তখন সাদেক পারভিনকে কিছু রেকর্ড শোনায়। শাহেদের সেই রাতের ভয়েস মেসেজ সাদেক নিজের ফোনে রেকর্ড করে রেখেছিল ডিলিট করার আগে। পারভিন হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। এসব কি শুনছে সে? কিন্তু তার মেয়েকে যে ওই পাষাণপুরীতে রেখে এসেছে। সাদেক বলল, পিয়াসকে আমি কিছুদিন পরে নিয়ে আসবো পারভিন। আগে আমার বাড়িতে ব্যাপারটা সামাল দিয়ে নেই। আমার বাবা মা ব্যাপারটা সহজে মেনে নিতে চাইবে না। প্রথমে আমি চাই না পিয়াসার সামনে সিনক্রেট হোক। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমার মেয়েকে নিয়ে আসব। তাছাড়া আজকে তোমাকে তোমার শাশুড়ি ইচ্ছে করেই পাঠিয়েছে আমার সাথে মিলে। ওই বাড়িতে ফিরে গেলে তোমাকে ওরা মেনে নিবে না পারভিন। পারভিন কেঁদে ওঠে। একই জীবন তার, এই কোন অনিশ্চয়তা এক জীবনে। সাদেকের পরিবারে একটা ঝড় উঠে গেল। 2 সপ্তাহ পর সাদেক যখন পিয়াসাকে আনতে গেল তখন গিয়ে জানতে পারল পিয়াসাকে লিগালি দত্তক দিয়ে দেওয়া হয়েছে। পারভিন আকুল হয়ে কান্না করে শারমিনকে জড়িয়ে ধরে। শারমিন বলল, তুমি কি তোমার মেয়েকে ফেরত দিতে চাও? পারভিন মলিন হেসে বলল, না ম্যাডাম, আমি জানি ও আপনার কাছে আছে। আমার উপর মেয়ের যে অভিমান তা এই জন্মেও দূর হবে না। সব আগের মতো কখনই হবে না। অযথা আপনার মেয়ের উপর একটা ঝড় উঠবে আবার। আমি চাই ও ভালো থাকুক। আপনার চেয়ে বেশি ওকে কেউ ভালো রাখতে পারবে না। পিঙ্কি এসে বলল, আন্টি, পিয়াসা আপনাকে খুঁজছে। শারমিন পারভিনের দিকে তাকায়। পারভিন বলল, এই জীবনের মতো আর কখনো আমি আপনাদের সামনে আসব না ম্যাডাম। আমি মা হয়ে আমার মেয়েকে যে কষ্ট দিয়েছি ওর সামনে এসে সেই কষ্ট আমি আর দ্বিগুণ করতে চাই না। ও আপনার কাছে ভালো আছে, ভালো থাকুক, এটাই চাই। শারমিন ধীর পায়ে মেয়ের কাছে আসে। পিয়াসা মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মা, তুমি আমার ছেড়ে যেও না। তুমি আমার বাবা, আমাকে ছেড়ে গেলে আমি আর বাঁচতে পারবো না। আমার ছোট্ট বুকে এত আঘাতের ভার সইবে না। শারমিন মেয়েকে বুকে জড়িয়ে ধরে। এই মেয়েটা তার। আজ আবারও তার মনে হচ্ছে এই মেয়েটা শুধুই তার বলেই আজকে তিনি জিতে এসেছেন। বৃষ্টি থেমেছে অনেকক্ষণ হলো। আকাশে এখনো ঘন কালো মেঘ জমে আছে। থেমে থেমে মেঘের গর্জন ভেসে আসছে। পিয়াসা মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। আকাশের মতোই জমাট মেঘ জমে আছে পিয়াসার মনে। তার মনটা ভীষণ অস্থির হয়ে আছে। মা কেন এসব কথা বলছে সেই সব শুনতে চায় না। ওই নামগুলো পিয়াসা আজীবনের জন্য তার জীবনে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। এসব কথায় তার বুকের ভেতরটা যন্ত্রণে আরো ভারী হয়ে ওঠে। যেসব স্মৃতি সে বুকের ভেতরে এক অন্ধকার কফিনে ঢুকিয়ে পেরেক ঠুকে বন্ধ করে দিয়েছে, আজীবনের মতো সেসব কিছুই শুনতে চায় না সে। আল্লাহ তাকে নতুন একটা জীবন দিয়েছেন, নতুন বাবা মায়ের কাছে। তাদের ছাড়া আর কাউকে পিয়াসা জানতে চায় না, চিনতে চায় না। শারমিন মেয়েকে পারভিনের সব কথা জানালো। তারপরই বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।